বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়া কলেজে আয়োজিত কস্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলাপ করব সার্ভিস কস্টিং অর্থাৎ সেবা ব্যয় হিসাব নিয়ে। আলোচনা থাকবে যে সার্ভিস কস্টিং কাকে বলে, সার্ভিস কস্টিংয়ের গুরুত্ব, এটার সুবিধা অসুবিধা, প্রকারভেদ এবং অ্যাকাউন্টিং যে প্রসিডিউর আছে এগুলো নিয়ে আমরা কী করবো আজকে কথা বলবো, এবং সার্ভিস সেক্টরটা কী এবং এটা কোথায় ব্যবহার করা হয় এটাও এই চ্যাপ্টারের আলোচনার বিষয় হবে। চলো আজকে আমরা আলোচনা যাই। প্রথমে আমাদের যেটা লাগবে, সার্ভিস কস্টিং কাকে বলে। যেসব প্রতিষ্ঠান কোনো ধরনের পণ্য উৎপাদন না করে কেবলমাত্র সেবামূলক কাজে সর্বদা নিয়োজিত থাকে, আয় অথবা মুনাফা অর্জন করে, তাদেরকে সেবামূলক প্রতিষ্ঠান বলে। এইসব সেবামূলক প্রতিষ্ঠান প্রদত্ত সেবার মোট ব্যয় ও একক প্রতি ব্যয় নির্ণয় করার জন্য যে হিসাব পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই কি সার্ভিস কস্টিং বলে। সার্ভিস কস্টিংয়ের তাহলে আমরা বুঝতেই পারলাম যে এরা কিন্তু কোনো পণ্য উৎপাদন করে না, এরা কিন্তু সেবা উৎপাদন করে, কিন্তু এদের কিন্তু আবার ব্যয় আছে, আয় আছে। চারটা বৈশিষ্ট্য আছে। প্রথমটি হচ্ছে ব্যয় একক নির্বাচন বা সিলেকশন অফ কস্ট ইউনিট, যে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ব্যয় এককগুলো ভিন্ন ভিন্ন ধরনের হয়। কোনটার জন্য কী হবে এটা আগে নির্ধারণ করতে হবে। তা ব্যয়ের শ্রেণী বিন্যাসকরণ বা ক্লাসিফিকেশন অফ কস্ট লাগবে, যে সকল সেবামূলক কার্যের জন্য ব্যয় নিরূপণের জন্য বিভিন্ন ভাগে এটাকে ভাগ করতে হবে। আর সেবার একক ব্যয় নির্ধারণ করতে হবে, যে পদ্ধতিতে সেবার ব্যয় নিরূপণের জন্য একটি নির্দিষ্ট সময়কে মোট প্রদত্ত সেবার একক দ্বারা ভাগ করলে একক ব্যয় পাওয়া যাবে। আরটি হচ্ছে হলো যে সেবার একক প্রতি মূল্য নির্ধারণ করতে হবে, যেমন এই এক এককে কত টাকা খরচ হচ্ছে সেটা বের করতে হবে, এবং সেখানে কিন্তু নির্দিষ্ট মুনাফা যোগ করে এই কস্টিংটা করতে হবে। আর সেবা ব্যয়ের উদ্দেশ্যটা কি? পাঁচটা উদ্দেশ্য আছে এটা। এক নম্বর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের সেবা এবং রক্ষণাবেক্ষণ ব্যয় নির্ণয় করা। দুই নম্বর হচ্ছে সেবা ব্যয়ের ভিত্তিতে সেবার একক প্রতি ব্যয় নির্ণয় করা। তিন নম্বর হচ্ছে সেবার একক প্রতি ব্যয়ের সাথে প্রত্যাশিত একক প্রতি মুনাফা যোগ করে সেবার মূল্য নির্ধারণ করা আর বিভিন্ন বিভাগের মধ্যে ব্যয় বন্টন করা। আর পাঁচ হচ্ছে সেবামূলক এবং রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ন্ত্রণ করা। এর প্রশ্ন হচ্ছে এই সেবা ব্যয়ের সুবিধাটা কি? এর সুবিধা আছে ছয়টা। একটা হচ্ছে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ থাকে, দুই হচ্ছে মজুদের পরিমাণ হ্রাস পায়, তিন হচ্ছে টেন্ডার দাখিল করতে সহজ হয়, চার হচ্ছে তুলনা করতে সহজ হয়, পাঁচ হচ্ছে অলস সময়ের ব্যয় নির্ধারণ করা সহজ হয়, ছয় হচ্ছে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা সহজ হয়। এখন সেবা ব্যয়ের যে মৌলিক নীতিমালা, এটা পাঁচটা নীতিমালা আছে। প্রথমটি হচ্ছে ব্যয়ের শ্রেণী বিন্যাসকরণ নীতি বা প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন অফ কস্ট। দুই নম্বর হচ্ছে ব্যয় একক নির্বাচন নীতি বা কস্ট ইউনিট সিলেকশন পলিসি। তিন হচ্ছে সমমানের সেবা নীতি বা পলিসি অফ ইউনিফর্ম সার্ভিস। চার হচ্ছে একক ব্যয় এবং ভাড়া ব্যয় নির্ধারণ পদ্ধতি। পাঁচ হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ নীতি বা পলিসি অফ কন্ট্রোল কস্ট। সেবা ব্যয়টা কোথায় ব্যবহার করা যাবে? সেবা ব্যয় ব্যবহার করা যাবে নিম্নোক্ত ছয়টা জায়গায়। একটা হচ্ছে পরিবহন সংস্থা, যেমন সড়ক পরিবহন, রেলওয়ে, বিমান। তার পৌরসেবা, যেমন পানি সরবরাহ, সড়ক, বাতি ইত্যাদি। তিন নম্বর হচ্ছে বিদ্যুৎ সরবরাহ সংস্থা। চার হচ্ছে আবাসিক বা অনাবাসিক হোটেল। পাঁচ হচ্ছে হাসপাতাল। ছয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে যারা সেবা ব্যবহার করে তাদের কতগুলো বৈশিষ্ট্য আছে, তাদের 9টা বৈশিষ্ট্য আছে। তার প্রথমটি হচ্ছে বিনিয়োজিত মূলধনের প্রকৃতি হচ্ছে স্থায়ী প্রকৃতির হয়। ব্যয়ের শ্রেণী বা ব্যয় সাধারণত স্থায়ী পরিবর্তনশীলভাবে ভাগ করা হয়। খরচের প্রকৃতি স্থায়ী খরচ বেশি হয়। সমজাতীয় সেবা প্রদান করে, তবে একসাথে সব ধরনের সেবা না। খরচের পার্থক্যকরণকে গুরুত্ব দেওয়া হয়। ব্যয় একক নির্ধারণ করা হয়, একক প্রতি ব্যয় নির্ধারণ করা হয় এবং একক প্রতি মূল্য নির্ধারণ করা হয় এবং খরচ বন্টন করা হয়। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কস্ট ইউনিট ইউজড ইন ভ্যারাইজ অর্গানাইজেশন ইউজিং সার্ভিস কস্টিং। যেমন যারা যাত্রী পরিবহন করবে বা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট করবে, তারা প্রতি যাত্রী কিলোমিটার বা প্যাসেঞ্জার কিলোমিটার হবে তাদের ব্যয়। আর যারা মাল পরিবহন করবে, গুডস ট্রান্সপোর্ট সার্ভিস করবে, তারা টন কিলোমিটার হবে। যারা বিদ্যুৎ সরবরাহ করবে বা ইলেকট্রিসিটি সাপ্লাই দিবে, তাদের কিলোওয়াট ঘন্টা হবে।
যারা ক্যান্টিন সেবা দিবে তাদের হবে মেন মিল। হাসপাতাল যেটা হবে পার পেশেন্ট বেড পার ডে। শিক্ষা প্রতিষ্ঠান হলে প্রতি ছাত্র হবে। সিনেমা হলে প্রতি সিটে প্রতি শো হবে। লন্ড্রি হলে প্রতি লন্ড্রিকৃত কাপড় হবে। আর ব্যক্তিগত যানবাহন হলে চলতি ট্রিপ কিলোমিটার ইত্যাদি হবে। আর সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠান আছে এটার তিন প্রকার প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে পরিবহন প্রতিষ্ঠান, অর্থাৎ এক্ষেত্রে যাত্রী বা টন বিবেচনা করে পরিবহন ব্যয় নির্ধারণ করা হয়। বিশেষ করে এখানে মোট ব্যয়কে মোট যাত্রী বা মোট মালামালের পরিমাণ দ্বারা ভাগ করে কার্যের একক ব্যয় নির্বাহ করা হয়। আর সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে, উপযোগী ইউটিলিটি ইনস্টিটিউশন, সেটা হচ্ছে যে উপযোগী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যের মোট সংখ্যা দ্বারা ভাগ করে, যেমন হাসপাতালের জন্য রুগী প্রতি বিছানা, প্রতি টিকিটে ক্যান্টিন, প্রতি প্লেট, হোটেলে প্রতি কাস্টমার, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের একক ব্যয় এইভাবে নির্ধারণ করে। সরবরাহকারী প্রতিষ্ঠান হলো যে বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহকারী, এগুলো হচ্ছে কিলোওয়াট, গ্যাস সংস্থা কিউবিক ফুট, পানি সরবরাহ গ্যালন ইত্যাদিকে কি ব্যয় একক হিসাবে বিবেচনা করা হয়। কারণ এটার সাথে কিন্তু সেবা ব্যয় এবং অপারেটিং কস্টিংয়ের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমাদের কী করতে হবে, শিখতে হবে। আর পরিবহন সেবাতে স্থায়ী ব্যয় আছে, পরিবর্তনশীল ব্যয় আছে, আধা পরিবর্তনশীল ব্যয় আছে, এবং সেখানেও কি স্থায়ী আর ইয়ের মধ্যে যে পার্থক্য আছে। তারপরে আমরা যেই কস্টগুলো আমরা আনবো সেখানে হবে এরকম। পরিবহন ক্ষেত্রে যে ভেরিয়েবল কস্ট থাকবে পেট্রোল, ইঞ্জিন অয়েল, লুব্রিকেন্ট অয়েল, ওয়াইজেস, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স অন ট্রানজিট। আর ম্যানুফ্যাকচারিং কস্টে থাকবে টায়ার, টিউব, রিপেয়ার, সার্ভিস অ্যান্ড ক্লিনিং, পেন্টিং, স্টোর আর টার্মিনাল ইত্যাদি। আর স্ট্যান্ডিং কস্টে থাকবে গ্যারেজ, রেন্ট, ইন্স্যুরেন্স, ভেহিকেল, তারপর লাইসেন্স ফি থাকবে, জেনারেল সুপারভিশন থাকবে, ইন্টারেকশন ক্যাপিটাল থাকবে, তারপর টোটাল কস্ট আসবে। এই টোটাল কস্টকে আমরা কী করব, যে প্যাসেঞ্জার টন কিলো অথবা প্যাসেঞ্জার বা টন দিয়ে ভাগ করে আমরা এটা পাবো আর কি। আর বিদ্যুৎ সরবরাহ যদি হয় আর কি, তাদের কিন্তু যে সমস্ত খরচগুলো বেশি হবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্টে থাকবে কস্ট অফ স্টিম ইউজ, কুল, লুব্রিক্যান্ট অ্যান্ড সাপ্লাইজ, ওয়াইজেস অফ অপারেটর। আর মেনটেন্যান্সে থাকবে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। ফিক্সড কস্টে থাকবে ডেপ্রিসিয়েশন, সুপারভিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল। অ্যান্ড কস্ট পার ইউনিট পাওয়া যাবে টোটাল কস্ট ডিভাইড বাই নাম্বার অফ ইউনিট, এইভাবে। আর যদি এটা গ্যাস সরবরাহকারী হয় তাহলে ফুয়েল, লেবার অয়েল, ওয়াটার, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, এগুলো কিন্তু আসবে। আর ম্যানুফ্যাকচারিংয়ে আসবে ফিক্সড প্ল্যান, বয়লার, মিটার, কোল ব্যাংকার, ফ্রাঞ্চাইজ। আর ফিক্সড ওভারহেড আসবে রেন্ট অ্যান্ড রেস, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এগুলো আসবে। টোটাল মিলে কস্টিং হবে। আর যদি ক্যান্টিন হয় তাহলে যে ব্যয় হবে, প্রথমে আসবে ওয়াইজেস অ্যান্ড স্যালারিতে আসবে ক্যান্টিন ম্যানেজার, সুপারভাইজার, কুকস আর ক্যান্টিন হেল্পার। আর প্রভিশনে আসবে মিট, ফিশ, এগ, ভেজিটেবল, ফ্রুটস, ব্রেড, কেক, বিস্কুট, কফি, টি, মিল্ক, সুগার, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি। আর কনজিউমেবল স্টোরে আসবে প্লেট, গ্লাস, স্পুন, টাওয়েল ইত্যাদি। আর সার্ভিসে আসবে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার। মিসেলিনিয়াসে আসবে রেন্ট, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। আর এটা যদি হসপিটাল হয়, হসপিটালও কিন্তু আলাদা হবে। এবং এটা যদি বয়লার হাউস হয়, বয়লার হাউস কস্টিংও কিন্তু কী হবে, আলাদা হবে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, যে প্রতিটা জিনিসটার জন্য আলাদা আমার ব্যয়টা লাগবে। ব্যয়ের সাথে আমি কি করব, প্রফিট আমি যোগ করব। প্রফিট যোগ করে আমার কি করতে হবে, মানে সার্ভিসটা আমি কোন দামে দিব সেটা আমাকে ঠিক করতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যদি একটা মোটর ভ্যান আমরা এটা নেই, তাহলে তার রোড লাইসেন্স, স্ট্যান্ডিংয়ে থাকবে রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ, সুপারভিশন, ড্রাইভার ওয়াইজ, মেনটেন্যান্সে লাগবে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, রানিং কস্টে লাগবে কস্ট অফ পেট্রোল, তারপরে টায়ার কস্ট, ডেপ্রিসিয়েশন। এগুলো করে যত টাকা কস্টিং হবে তার সাথে আমি যেই প্রফিট ফেলতে চাই সেই প্রফিটটাকে কী করতে হবে, আমার যোগ করতে আমার এটা কী দিতে হবে।
প্রফিটটা করে আমার কস্ট শিট করতে হবে। তাহলে আমার এটা হলো অপারেটিং কস্ট বলে এটাকে আর কি, যে অপারেটিং কস্ট শিট, স্টেটমেন্ট অফ অপারেটিং কস্ট ফর দ্য মান্থ দিয়ে এখানে আমার প্রফিট পর্যন্ত মানে ফেয়ার যদি আমরা যাত্রী ভাড়া করি যে কত টাকা ভাড়া হবে, হাসপাতালে ব্যাড হলে কত টাকা ব্যাড প্রতি খরচ হবে, এগুলো সবই আমরা কী করতে পারবো, এখান থেকে বের করতে পারব। এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনা বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে পরবর্তীতে আলাপ করে ঠিক করে নিবা। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।